যাচ্ছিলাম পিসির বাড়ি। অ্যানাউন্সমেন্ট করা হলো যে কিছু কিলোমিটার আগে নাকি একটা ট্রেন লাইনচ্যুত হয়েছে, তাই ট্রেনটা আর আগে যাবে না। এমনকি আগামী 24 ঘন্টা অবধি ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ট্রেন এই নিঝুমপুরি স্টেশনে দাঁড়ানো মাত্রই সবাই ট্রেন থেকে নেবে, যে যার মতো চলে গেল। শুধু বোকার মতো দাঁড়িয়ে রইলাম আমি। এই যে ভাই, এখানে একা এভাবে দাঁড়িয়ে আছো কেন বলো তো? কি কাউকে খুঁজছো নাকি? কলেজ থেকে কিছুদিনের ছুটি পেয়ে পিসির বাড়ি যাব বলে ঠিক করেছিলাম। তবে পিসির বাড়ি যেতে গিয়ে যে আমাকে এরম বিপাকে পড়তে হবে তা আমি ভাবিনি। না মানে কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আসলে এখানকার কিছুই চিনি না। এই ট্রেনের এই সমস্যা হলো, তাই এখন কোথায় গিয়ে আজ রাতটুকু আশ্রয় নেব সেটাই ভাবছি। ও বুঝেছি, তবে আমি কোনো সাহায্য করতে কিন্তু পারবো না, আমাকে মাফ করো ভাই। এখানে আশেপাশে কোনো হোটেল, গেস্ট হাউস কিছুই কিন্তু পাবে না। অজ পাড়াগা, বুঝতেই পারছো, খড়মাটির বানানো কুড়েঘর ছাড়া আর কিছুই নেই। দেখো গে যাও, কাউকে একটু হাতে পায়ে ধরে যদি আজ রাতটুকু কাটিয়ে নিতে পারো, কাল সন্ধে 6টার প্রথম চন্দনপুর লোকালটা ধরেই নাই রওনা দিও। ও বুঝেছি, দেখি যাই। বাইরে যদি কাউকে দেখতে পাই তাহলে একবার অনুরোধ করে দেখব, যদি কোনো ব্যবস্থা হয়। হ্যাঁ, তবে একটু সাবধানে। এই জায়গায় একা বেশিক্ষণ ঘুরবে না, তোমার ভালোর জন্যই বললাম। বাকি এবার তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমি আটকাবো না। শোনা যায় এই নিঝুমপুরীতে কোনো এক জায়গায় রাতের বেলায় কী সব অলৌকিক কাণ্ড ঘটে, তাই বলছি একটু সাবধানে, মানুষ বুঝেই আশ্রয় নেবে। ধুস, মহা মুশকিলে পড়া গেল দেখছি। যাই, বাইরেটা গিয়ে দেখি একবার। লোকটার শেষ কথাগুলো আমি অতটাও গুরুত্ব দিলাম না। আমি বাইরে বেরিয়ে চারিদিক চেয়ে দেখলাম, কোনো কাউকেই চোখে পড়ল না আমার। ধুধু শনে শুধু ফাঁকা মাঠ, একেবারে জনমানব শূন্য জায়গা বললে চলে। একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই। আমি কিছু না ভেবেই ভগবানের নাম নিয়ে হাঁটা লাগালাম রাস্তাটা দিয়ে। কোনো বাড়িঘর তো চোখে পড়লেই আগে গিয়ে আশ্রয় চাইব। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটু অন্যমনস্ক হলাম। আমার নজর কেড়ে বসল গ্রামের মনোরম প্রকৃতি। রাস্তার দিকে না চেয়ে আমি গাছপালা দেখতে দেখতে হাঁটছিলাম। হঠাৎ হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে আছড়ে পড়লাম। উফ বাবারে, কিসে হোঁচট খেলাম কি জানি। উফ, পাটা ভেঙে গেল বলে মনে হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে গা হাত ঝেড়ে নিলাম। তারপর অনুভব করলাম বাম দিকের হাঁটুটা মনে হয় ছড়ে গেছে, বেশ জ্বালা জ্বালা করছে। আর তার সাথে সাথে একটু যন্ত্রণাও শুরু হয়েছে। মোটা কাপড়ের প্যান্ট, তাই প্যান্টটা ছেড়ে নি। ধুর, একটার পর একটা বিপদ ঠিক হয়েই চলেছে। এবার এই হাঁটু নিয়ে কোথায় ছুটে যাব এখন? মনে মনে নিজেকেই কিছুটা দোষারোপ করছিলাম। এমন সময় বুঝতে পারলাম কেউ আমাকে পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে ডাকছে। পিছনে ফিরলাম, তারপর দেখলাম একজন বুড়ো গোছের লোক। দেখে তো কোনো সাধু সন্ন্যাসী বলেই মনে হচ্ছে। আমার দিকে একভাবে চেয়ে দাঁড়িয়ে, বাবা আপনি কি আমাকে? হ্যাঁ, আমি ডাকছিলাম। তা দেখে তো এখানকার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কোথা থেকে আসা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আসলে কলকাতা থেকে আসছি, তবে আমি যাচ্ছিলাম অন্য জায়গায়। তারপর সব কিছু আমি ওনাকে খুলে বললাম। সব শুনে উনি বললেন, দেখো বাবা, এই জায়গায় রাত বিরেতে এইভাবে একা একা না ঘোরাই ভালো। তার উপর তুমি আবার শহুরে মানুষ, কার না কার খপ্পরে পড়ে শেষমেশ প্রাণের ঝুঁকি হবে। তখন তো তোমার আর কিছুই করার থাকবে না। তাই বলছি, তুমি আজ রাতটা বরং আমার ভিটে কাটিয়ে নাও।
এটা আমার প্রস্তাব। এবার তুমি যা ভালো বোঝো তাই করো। মনে মনে আমি তো বেশ খুশি হলাম। এটাই তো আমি চাইছিলাম। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তা তা আমি জানি না মশাই। আপনি আপনি বড় উপকার করলেন আমার। বেশ, ঠিক আছে, তাহলে এখন তুমি এসো আমার সাথে। লোকটাকে দেখে তো খারাপ বলে মনে হচ্ছে না। বয়স্ক লোক, তার ওপর সাধু, বিশ্বাস করাটা মন্দ হবে না। ওনার সাথে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালাম ওনার আস্তানায়। বেশ পুরনো একটা বাড়ি, খুব বেশি বড় না, তবে বাড়িটা বেশ প্রাচীন। আজকাল এসব ঐতিহাসিক বাড়ি তো আর দেখাই যায় না। আমার বহু দিনের ইচ্ছা ছিল একদিন এরম একটা বাড়িতে রাত কাটাবো। মনে মনে ভাবলাম রথ দেখাও হবে আর কলা বেচাও হবে। এসব ভাবতে ভাবতে ভিতরে ঢুকে পড়লাম। লোকটা আমাকে একটা ঘর খুলে দিল। তারপর পাশের একটা ঘরে তিনি চলে গেলেন। আমি খাটিয়ার ওপর গিয়ে বসলাম। উফ, আজ রাতের তাহলে ব্যবস্থাটা হলো। এই রে, সঙ্গে করে তো কোনো খাবার নিয়ে বেরোয়নি, এখন কি করি? কথাটা ভাবা মাত্রই দেখলাম সাধু বাবা আমার জন্য কটা রুটি আর সবজি নিয়ে এলেন। তারপর আমাকে থালাটা ধরিয়ে দিয়ে বললেন, নাও, খেয়ে নাও, অনেক দূর থেকে আসছো, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তা পেয়েছে, তবে আপনি আবার এসব। আরে ও সব নিয়ে ভেবো না, তুমি এখন খেয়ে নাও। মানুষের সেবা করতে আমার ভালোই লাগে। এখন খেয়ে দিয়ে বিশ্রাম করো, কোনো দরকার পড়লে আমাকে হাঁক দিও। আমি এই পাশের ঘরেই থাকি, তবে হ্যাঁ, রাতের বেলা একা একা ঘর থেকে বেরোবে না, কেমন? এই বলে সাধু বাবা চলে গেলেন। আমি হাঙরের মতো সব কিছু সাবার করে একটা ঢেকুর তুললাম। তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। ওম গ্রিং গডাং সৌরি গডাম, ওম গ্রিং জিং ওম গ্রিং গ্রিং গডাং ওম গ্রিং গো। দেখা দে, হায় দেখা দে। একটা দুঃস্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল। সেটা দ্বিতীয়বার আর ভাবার মতো ক্ষমতা নেই। ভয়ে গলাটা শুকিয়ে গেছে। কলসি থেকে জল নিয়ে ঢক ঢক করে খেলাম। তেষ্টা মিটতে এবার খেয়াল হলো বাঁ পায়ের যন্ত্রণাটা এবার যেন আরও বেশি হতে শুরু করেছে। হঠাৎ আমার বুকটা ছ্যাঁত করে উঠল। শুনতে পেলাম সেই বিড়বিড়ানি, ঠিক যেমনটা আমি একটু আগে স্বপ্নে দেখলাম। ওই সাধু বাবা স্বপ্নে ঠিক যেমন করে বসে বসে কি সব মন্ত্র বিড়বিড় করছিল, ঠিক তেমনই এখন পাশের ঘর থেকে শোনা যাচ্ছে। ঠিক কী করব, গিয়ে দেখবো নাকি একবার? কিন্তু লোকটা যে একা ঘর থেকে বেরোতে বারণ করেছিল। না, আমার কেমন যেন সুবিধার মনে হচ্ছে না জায়গাটা। যাই গিয়ে দেখি কি ব্যাপার। কৌতূহলের চোটে আমি চুপি চুপি ঘর থেকে বেরোলাম। তারপর পাশের ঘরের সামনে যেতেই দেখি দরজাটা অর্ধেক খোলা। খোলা দরজার অংশ দিয়ে ঘরের ভিতরটা দেখার চেষ্টা করলাম। দেখলাম গোটা ঘরটা অন্ধকার, শুধু কটা মোমবাতি টিমটিম করে জ্বলছে ঘরের এক কোণে। সাধু লোকটা মাটিতে বসে কি সব ছক কেটে যেন কোনো কিছুর তপস্যা করে চলেছে। হঠাৎ আমার একটা জিনিসের দিকে চোখ যেতেই ভয়ে আমি যেন কাঁপতে শুরু করলাম। সামনে মেঝের মধ্যে 4টে মানুষের কাটা মাথা রাখা।
ওই মাথাগুলোর চোখ অন্ধকারে যেন জ্বলছে, আর ওই সাধু একভাবে সেই মন্ত্র বিড়বিড় করেই চলেছে মনের মধ্যে। ওম গ্রিং গডাং সৌরি গডাং ওম গ্রিং সিং। দেখা দে, এইবার দেখা দে। ওম গ্রিং গ্রিং গডাং ওম গ্রিং দেখা দে, হায় দেখা দে। এইসব এইসব কি হচ্ছে? আমি কোথায় এসে পড়লাম? আমি 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 কি পালাবো এখন? হঠাৎ একটা হাওয়ার দাপট এসে দরজাটা খুলে দিল। আমার কেমন যেন মনে হলো কেউ যেন স্যাঁত করে হাওয়ার মতো এসে ঢুকলো ঘরের মধ্যে। তারপর হঠাৎ দেখলাম সাধু বাবা নিজের চোখ খুললেন, আর একটা তীব্র কড়া নজরে আমার দিকে তাকিয়ে কিছু কথা বলে উঠলেন। কেন কেন তুই এসেছিস এখানে? তোকে তোকে আমি বারণ করেছিলাম, তবে তবে কেন এসেছিস এখানে? বল বল, না হলে তোকে। সাধু বাবা আমাকে কি যেন একটা বলে শাসাতে যাচ্ছিলেন। এমন সময় দেখলাম ঘরের মাটি ফুঁড়ে এক নরকের জীব এসে হাজির হলো তার সামনে। কি সাংঘাতিক দেখতে তাকে! নিমেষে ওই নরকেও প্রাণীটা সাধুর গলাটা চেপে ধরল। তারপর তার দেহ থেকে তার মাথাটা ছিঁড়ে নিয়ে আবারও মাটি ভেদ করে যেন নরকে প্রবেশ করলো। না, কে 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 কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! আমার চিৎকার করা মাত্রই ঘটল আরও একটা ভয়ানক ঘটনা। মাটির ওপর পড়ে থাকা ওই 3টে কাটা মাথা হঠাৎ হাওয়ায় ভেসে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। কি করব কিছুই মাথায় এলো না। আজ 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 যা হয় হবে, এই বলে আমি চোখ বন্ধ করে সারা শরীরের জোর লাগিয়ে দৌড়ে বেরোলাম ঘর থেকে। তারপর জানি না ছুটতে ছুটতে কোথায় গিয়ে পড়েছিলাম। পরের দিন ভোর হতে নিজেকে আমি একটা ফাঁকা মাঠের ওপর পড়ে থাকতে দেখলাম। গা হাত ঝেড়ে এদিক ওদিক চেয়ে দেখলাম, দূর দূর অবধি কোথাও কিচ্ছু নেই। একটা বয়স্ক লোক আমার দিকেই আসছে বলে বুঝলাম। এই ছোকরা, তুই কে রে? কোন সাহসে আমার জমিতে ঢুকেছিস? হ্যাঁ, তুই নিশ্চয়ই আমার ছাগলগুলো চুরি করতে ঢুকেছিলি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি লোক জড়ো করে তোকে মার খাওয়াচ্ছি। এই কি মুশকিল, কি মুশকিল রে বাবা! আরে আরে আমি কোনো ছাগল চোর নই। তারপর আমি লোকটাকে সব কিছু বুঝিয়ে বললাম। সব শুনে লোকটা বলল, ও তো এই ব্যাপার! তুমি আসলে কাল রাতে যাকে সাধু ভেবে তার ঘরে রাত কাটানোর জন্য গেছিলে, সে আসলে কোনো জীবিত মানুষই না। এর পিছনে একটা ঘটনা আছে। আজ থেকে বহু বছর আগে ওই জায়গায় একটা লোক থাকতো। তবে লোকটা খারাপ না, নিজে ফকির হলেও গরিব দুঃখী আর অসহায় মানুষদের খুব সাহায্য করত। তবে তার মাথাটা ঠিক ছিল না। একদিন তার মাথায় কি ভূত চাপলো, সে তন্ত্র সাধনা করবে। এরপর সে সাধনা চর্চায় লেগে পড়ল। সারাটা দিন ওই ঘরের মধ্যে বসে না জানি কি সব মন্ত্র আওড়ে যেত। কোনো কেউ তাকে ডাকতে গেলে সে রেগে গিয়ে তাদের তাড়িয়ে দিত। এরপর থেকে লোকে তাকে পাগলা সাধু বলে ডাকতে শুরু করলো। তন্ত্র সাধনায় মনোযোগ দেবার পরে সে নিজের মাথাটা আর ঠিক রাখতে পারল না। সে এসে পুরোপুরি পাগল হয়ে গেল লোকটা। তারপর হঠাৎ গ্রাম থেকে জোয়ান আর কচি ছেলেপুলেরা হঠাৎই একদিন উদাও হতে শুরু করলো। তার মানে কি ওই সাধু বাবাই? ও বাবা, তুমি যে দেখছি খুব ধুরন্ধর বাবা, ধরে ফেলেছো একেবারে। হ্যাঁ, ওই পাগলা সাধু কি জানি কেন এ গ্রামের কচি আর জোয়ানদের ডেকে নিয়ে গিয়ে জ্যান্ত বলি দিত। তারপর হঠাৎ একদিন শোনা গেল সে যজ্ঞ করতে করতে মারা গেছে।
তবে তার মারা যাওয়াটাও অদ্ভুত। নিজের চোখে তো আর দেখিনি, তবে হ্যাঁ, ওই লোকের মুখে যা শোনা যায় সেটাই বলছি বাবা। সে নাকি যজ্ঞ করতে করতে হঠাৎ করে ভুলবশত কোনো নরকের প্রেতকে ডেকে আনে। ঠিক সেই সময় কোনো কেউ তার সাধনাটা ভঙ্গ করে, আর তখনই ওই প্রেত ওই পাগলা সাধুকে আক্রমণ করে। যে তার সাধনাটা ভঙ্গ করেছিল তাকে আর দেখাও যায়নি কোনো দিন। হয়তো সেও ওই প্রেতের হাতেই মরেছে। হ্যাঁ, তবে যখন সবাই ওই পাগলা সাধুর মৃত্যুর খবর শুনে জড়ো হলো তার বাড়িতে, তখন তার ঘরের মধ্যে অদ্ভুতভাবে তার মুন্ডহীন দেহটা পড়ে থাকতে দেখলো মানুষজন। এরপর থেকে কেউই আর ওই দিকে যায় না। তবে তবে ওই সাধুর অতৃপ্ত আত্মা এই এখনো নাকি গ্রামে ঘুরে বেড়ায়। যে ওর পাল্লায় পড়ে তার সাথে এরম অলৌকিক কিছু ঘটনা ঘটে। তবে তবে সে কারুর ক্ষতি করে না, সবাইকে নানা রকমভাবে তার মৃত্যুর কারণটায় পুনরায় দেখানোর চেষ্টা করে। ওনার আত্মা হয়তো শান্তি পাচ্ছে না, পারলে গ্রামের কিছু লোক মিলে ওনার নামে পিণ্ডদান করুন, তাতে হয়তো এ সমস্যার সমাধান হবে। ওই সাধু এখন অতৃপ্ত হয়ে ঘুরে বেরিয়ে লোককে শুধু তার মারা যাওয়াটা পুনরায় দেখানোর চেষ্টা করে যায়। তবে সে কারুর ক্ষতি করে না। শেষ বয়সে পাগল হয়ে হয়তো অনেক নিরীহদের প্রাণ নিয়েছে। তবে হ্যাঁ, কাল সে আমার কোনো ক্ষতি করেনি, বরং আমার সাহায্যই করেছে। হয়তো মারা যাবার পর সে পুনরায় কোনোভাবে তার প্রায়শ্চিত্ত করতে চাইছে, তাই হয়তো মরে গিয়েও লোককে সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছে বারবার। সেদিন সন্ধ্যাবেলা ট্রেনে চড়েছিলাম, তবে পিসির বাড়ি যাওয়ার জন্যে না, বাড়ি ফেরার জন্যে। পিসিকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম ট্রেনের গণ্ডগোলের কথাটা, তাই পিসি পরে আর জোর করেনি আমাকে। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।